আমরা আজ এই সেশনে আমরা নড়াইল নিয়ে ডিসকাস করব, নড়াইলের 2টা আসন নিয়ে। তো আমরা যদি একটু স্ক্রিনে দেখি নড়াইলের আসনগুলোর পরিস্থিতি। নড়াইল 1-এ কালিয়া উপজেলা, এই আসনে সবসময় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং বেশিরভাগ সময়ই এই আসনে আওয়ামী লীগ জিতেছে এবং এই আসনেও উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে। এবারে এই আসনে মনে হচ্ছে যে মানে এখানে একজন বিদ্রোহী প্রার্থী আছেন, বিএনপি একজন বিদ্রোহী প্রার্থী আছেন। নড়াইল 1-এ বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি প্রার্থী, জামাতের প্রার্থী হচ্ছে ওবায়দুল্লাহ এবং বিএনপির অধ্যাপক বি এম নাগিব, উনি প্রখ্যাত শ্রমিক নেতা বি এম বাকির হোসেনের ছোট ভাই, উনি বিএনপির একজন বিদ্রোহী ক্যান্ডিডেট। এই আসনে হিস্টোরিক্যালি জামাত খুব বেশি ভোট পায়নি, 5-6%-এর বেশি, 91 এবং 96 সনে। এবং এরপরে আসলে জামাত নিজে একা কোনো ইলেকশন করেনি, সবসময় জোট প্রার্থী ইলেকশন করেছে এবং সবসময় বিএনপির প্রার্থী নমিনেশন পেয়েছে জোট প্রার্থী হিসাবে। তো এই আসনের সম্পর্কে রাজীব, আপনার বোধহয় কিছু ফিল্ড লেভেলের ইনসাইট আছে, আপনি যদি শুরু করেন। আচ্ছা, এই আসনে নির্বাচনটি এবার খুবই জটিল, কারণ এখানে শুধু একজন বিদ্রোহী ক্যান্ডিডেট আপনারা ধরছেন, এখানে কিন্তু আরো বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, সেটা আপনার হিসাবের মধ্যে রাখছেন না। যেমন আপনার আছে কর্নেল আছেন, সুখেশ্বর আনন্দ মাইনরিটি কমিউনিটির, এখানে উল্লেখযোগ্য সংখ্যক মাইনরিটি ভোট আছে, সেই মাইনরিটি ভোট একটা ভাগ সুখেশ্বর আনন্দ পাবেন। তারপরে যে কর্নেল সাহেব, উনি হয়তো খুব বেশি ভোট পাবেন না, কিন্তু উনি যা ভোট পাবেন সেটা বিএনপির ভোটটাই কাটবেন। আর নাগিব সাহেব তো আছেন, তারপরে বি এম জাহাঙ্গীর, 4 জন সব মিলিয়ে। আর এদিকে আদার হ্যান্ড জামায়াতের দিকের লোকজন এককভাবে নির্বাচন করছে এবং এই একসময় এই আসলে ডিলিমিটেশন হওয়ার আগে মুফতি শহীদুল সাহেব এই জায়গার এমপি ছিলেন একসময়। তো তখন অবশ্য উনি দুয়ের ছিলেন, কিন্তু একটা অংশ ওই এলাকার একটা উপজেলার এখানে ছিল। তো এই জায়গায় ইসলামপন্থীদের হিস্ট্রিক্যালি কিছু ভোট আছে। তো সব মিলিয়ে এই আসলে নির্বাচন একটা ত্রিমুখী ফাইটে পরিণত হয়েছে এবং আরেকজন ভোট কাটবে। তো এইসব কারণে এবং গত কয়েকদিনের যে মাঠের যে ডেভেলপমেন্ট এবং যে পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এই আসনটা জামাত বেরিয়ে যাবে। মানে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এবার জামাতের তো হিস্টোরিক্যালি এই আসনে খুব বেশি মানে ছিল না, ভোট নাই না। হ্যাঁ, তাহলে কি সে জামাত যদি সে মানে 20-25% বা 30% পর্যন্ত ভোট পায়, হ্যাঁ 30% ভোট পেলে জিতে যাবে। হ্যাঁ 30% ভোট পেলেও জিতে যেতে পারে। এন্টি ইনকাম মিক্সের ভোটটা যদি সে পায় এবং তার পার্টি লয়ালদের কিছু ভোট যদি পায়, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে 4 জন ক্যান্ডিডেট, আবার একজন মাইনরিটি ভোট, সেই কারণে দেখা যাচ্ছে যে উনি আবার বিএনপির সঙ্গে অ্যালাইন মাইনরিটি। তো মাইনরিটির ভোট যদি ওনার দিকে আসে এবং সেটা যদি ধানের শেষে না যায়, তাহলে তো পরিস্থিতি আসলে প্রিডিক্ট করা কঠিন। কিন্তু যেখানে যে সমীকরণের কারণে মনে হচ্ছে যে এখানে জামাত বেরিয়ে যাবে। এবং আমি যে খোঁজ খবর নিচ্ছি, তাতে ওই এলাকার যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে এবার একটা অবিশ্বাস্য কিছু ঘটতে পারে। আচ্ছা, আমি শুধু একটা ব্যাপার বলবো, মানে আপনার কাছে প্রশ্ন, যে যদি বিএনপির যে ক্যান্ডিডেট আছে তার থেকে কি নাকিব সাহেব বেশি ভোট পেতে পারে নাকি? না, বিশ্বাস জাহাঙ্গীর বেশি ভোট পাবেন বলে আমার ধারণা। আচ্ছা আচ্ছা, ওকে। এতেশাম, আপনার কমেন্ট। বেশ জটিল একটা সমীকরণ হয়ে গেছে আসলে। জি, তো এখানে যিনি বিএনপির ক্যান্ডিডেট বিশ্বাস জাহাঙ্গীর আলম, উনি বেশ নামকরা ব্যবসায়ী, ম্যান পাওয়ার রিসোর্সের ব্যবসা, বাইরার বেশ প্রমিনেন্ট নেতা। আবার যিনি রেবেল দাঁড়িয়েছেন, উনি বাকির হোসেন সাহেবের ভাই, যিনি সোনালী ব্যাংকের মানে বিখ্যাত কুখ্যাত বেশ নামকরা সিবিএ নেতা। 1/11-এর সময় যে কয়েকজনকে একদম প্রথমে কনভিকশন দেওয়া হয়েছিল, এই সোনালী ব্যাংকের বাকির হোসেন তাদের মধ্যে একজন ছিলেন। তো তার ভাই এখানে দাঁড়িয়েছেন, আরো কয়েকজন দাঁড়িয়েছেন রেবেল ক্যান্ডিডেট, একজন দাঁড়িয়েছেন যিনি হয়তো বা মাইনরিটি ভোট পাবেন। তো এই আসনটা বিএনপি পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মানে এত মাল্টি ফ্যাসেটেড ভাবে ভোট কাটা যাচ্ছে, আমি ওখানে জামাতকে আগিয়ে রাখবো। ওকে, ইন্টারেস্টিং। জ্যোতি, কুইকলি। জি, আমিও এখানে প্রথমে যেটা আপনার রেবেল ক্যান্ডিডেট সম্পর্কে আগে যেটা বললাম, সেটা এখন উল্টাটা,
যে রেবেল ক্যান্ডিডেট ম্যানেজ না করার জন্য বিএনপিকে অনেক ভোগান্তি ভুগতে হচ্ছে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং এইটা একটা এক্সপেকটেশন ছিল যে তারেক রহমান সাহেব দেশে ফিরলে পরে রেবেল ক্যান্ডিডেটদেরকে তিনি মানে তার লিডারশিপের একটা টেস্ট ছিল যে রেবেল ক্যান্ডিডেট ম্যানেজ করা। আচ্ছা, যদি আপনার চারমুখী ফাইট হয় জাস্ট ম্যাথমেটিক্যালি, তাহলে পরে কিন্তু আপনি 26% ভোটে, মানে 25.1% ভোটে কিন্তু আপনি টেকনিক্যালি যদি যেতে পারেন। আচ্ছা, যেখানে জামাতের এই আসন খুবই কম হলেও, মানে এই আসনে ভোট যদি হিস্টোরিক্যালি 5-6%ও হয়, তার সাথে যদি আপনি 20% ন্যাশনাল সুইং যোগ করেন গত 18 বছরের, দ্যাট ইজ এনাফ জামাতকে জিতে যাওয়ার এখানে। সো আমিও এখানে জামাতকে এগিয়ে রাখছি। ওকে, তা আপনারা তিনজনই জামাতকে এগিয়ে রাখছেন এবং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা আসলে ইলেকশনের 12 তারিখে আমরা এটা খুব ক্লোজলি মনিটর করব। আমিও আসলে আপনার সাথে একমত। আমি আসলে প্রথমে মনে হয়েছিল যে এখানে হয়তো রেবেল ক্যান্ডিডেট বিএনপির ভালো করবে অনেক। অফকোর্স উনি ভালো করলেও যেহেতু রেবেলদের মধ্যে আবার কম্পিটিশন আছে, তো সেই অর্থে মনে হচ্ছে যে মানে আলটিমেটলি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাত ক্যান্ডিডেটই হয়তো হবে। আমিও আপনাদের সাথে একমত। এক্ষেত্রে নড়াইল একে আমরা জামাতকে, আমরা চারজনই জামাতকে এগিয়ে রাখছি। আমরা নড়াইল 2 এর দিকে যাই। নড়াইল 2 এই আসনেও প্রচুর মানে মাইনরিটি ভোট আছে এবং আমরা যদি দেখি যে এটা লোহাগড়া উপজেলা, এই আসনেও আওয়ামী লীগ সবসময় শক্তিশালী, কারণ নড়াইলের 1-2 আসনে মানে দুটাতেই আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণে শক্তিশালী। এইখানেও ত্রিমুখী ফাইট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য যে এখানে কিন্তু বিএনপির যে প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান, উনি কিন্তু অরিজিনালি বিএনপি প্রার্থী না, উনি বেসিক্যালি এনপিপি নামে একটা মানে পার্টি, ওইটা রিসেন্টলি ধানের শেষে উনি নির্বাচন করার জন্য উনি ধানের শেষ মানে অফিসিয়ালি বিএনপিতে জয়েন করেছেন ইলেকশনের মানে নির্বাচন শিডিউলের কয়েকদিন আগে। তো এবং উনি বর্তমানে ধানের শেষে পার্টিসিপেট করছেন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক, উনি বহিষ্কৃত হয়েছেন, উনি ওয়ান অফ দ্য কম্পিটিটর। এবং অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু জামাত প্রার্থী। এবং 91 সালে বিএনপি ও জামাত কিন্তু প্রায় একই পরিমাণ ভোট পেয়েছিল, 24-23%। অতএব এখানে কিন্তু জামাত যথেষ্ট স্ট্রং আছে। তো এখানে মানে অনেকে বলছে যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মনিরুল ইসলাম ও জামাতের প্রার্থীর মধ্যে, যেটা আসলে মানে ধানের শীষের প্রার্থী থেকে বেরিয়ে অন্যখানে যাবে। তো শেষ পর্যন্ত বোধহয় আওয়ামী লীগ বা সংখ্যালঘু ভোট যেদিকে যাবে সেদিকেই জয়ের সম্ভাবনা থাকবে। রাজীব, আপনার ফিল্ড ইনফরমেশন কি বলছে? ধন্যবাদ। এই আসনে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা নাই। যিনি ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, উনি তো ছিলেন এনপিপির নেতা 28 তারিখ পর্যন্ত, এবং ওনাকে নমিনেশন দেওয়া হবে না সেটা আরো 1 মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে উনি এলাকায়ও ছিলেন না, এবং 5 আগস্টের পরে উনি এলাকায় ছিলেন না। ঢাকায় উনি ঐক্যমত্য কমিশনে বিএনপিকে লিপ সার্ভিস দিয়ে গেছেন 1 বছর, এটাই ওনার একমাত্র গত কিছুদিনের অবদান। এবং 2018 সালে উনি প্রার্থী ছিলেন, ধানের শীষের প্রার্থী ছিলেন, সুতরাং ওনার একটা পরিচিতি আছে, এটা সত্যি। তো উনি যেহেতু অন্য একটা দলের নেতা ছিলেন এবং বিএনপিতে জয়েন করেছিলেন, সেই কারণে লোকাল বিএনপি মোটামুটি পুরোটাই বিদ্রোহ করতে ইনকামবেন্ট থেকে যিনি মনিরুল ইসলাম, উনি গিয়ে স্বতন্ত্র দাঁড়াইছেন। তো নির্বাচনটা এখন জামায়াত এবং স্বতন্ত্র কলসের মধ্যে হচ্ছে, ধানের শীষের মধ্যে হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের একটা সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা শেষ দিকে গিয়ে টাকার ক্রাইসিসে পড়েন। আর একটা হচ্ছে পার্টি ইলেকশন করা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পার্টির সঙ্গে নির্বাচনের দিন একটা ইম্পর্টেন্ট ডে, যেদিন স্পেশালি গ্রামগঞ্জে, এখানে এহতেশাম ভাই আছেন, ওনার বাবা নির্বাচন করতে উনি জানতেন যে শেষ দিনে ভোটারকে ঘর থেকে বের করে কেন্দ্রে আনা। যেহেতু ফরাদ সাহেব বিএনপির না, উনি বিএনপির তৃণমূলের এই সমর্থনটা পাবেন বলে আমার মনে হচ্ছে না। আবার মনিরুল সাহেব স্বতন্ত্র, ওনারও কর্মী ঘাটতি থাকবে। এবং ডেফিনেটলি আমরা যেটা বলি ইলেকশন কমিশন প্রতি ভোটারে 10 টাকা, মাঠে তো এই বাস্তবতা নাই। মাঠে তো বাস্তবতা হচ্ছে যে বেশি খরচ করতে পারবে তার জন্য সুবিধা। তো ভোটের দিন এই কারণে স্বতন্ত্র প্রার্থী একটু পিছিয়ে থাকে, আর ফরাদ সাহেব তো এমনি রিফেরাই। তো সব মিলিয়ে আমি ধরছি যে এই আসন জামাত। এই আসনও জামাত আপনি প্রেডিক্ট করছেন? জি 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 জি, বাচ্চু। ওকে, কিন্তু জামাতকে তো অ্যাটলিস্ট মাইনরিটিদের ভোটটা পেতে হবে। তো আপনি কি মনে করেন যে মাইনরিটির ভোট যদি পুরাটাই যায় যে কোনো একটা বিএনপি বা না, মাইনরিটি সিগনিফিকেন্ট ভোট না পেলেও বেড়ে যাবে এই ধানের শীষ এবং কলসের কারণ।
যদি ধানের শীষ থাকতো একা পারতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট, যে আসলে অরিজিনালি বিএনপি বাট এখন ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য এটা ইজি হবে। কারণ আহ, কারণ এতে- যিনি কলস উনি তো আসল বিএনপি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, এতে সামনে। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে মাইনরিটি ভোট আমার মনে হয় 3 ভাগে ভাগ হবে। কারণ বাচ্চু সাহেবও কিছু মাইনরিটি ভোট পেতে পারেন এখানে, কারণ তারা ভাববে যদি এই বিএনপি অফিসিয়াল প্রার্থীকে দিতে হয়, স্বতন্ত্র প্রার্থীকে দিতে হয়, যদি বাচ্চু সাহেব দিতে চান উনিও হয়তো বা ভোট পাবেন। আর এই আসনে জামাত 91-এ স্ট্রং ছিল, 2001-এ এই আসনে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন, মাত্র 4000 ভোটে জিতেছিলেন। তো বিএনপি 2001-এ ভালোই ফাইট দিয়েছিল। তো রাজীব ভাই যেটা বললেন, বিএনপি এখানে জিতা উচিত ছিল, এই জোটের কারণে ছেড়ে দিয়ে ওনারা এখানে হারবেন এবং আমি এখানে জামাতকে আগিয়ে রাখবো। আচ্ছা, আপনিও জামাতকে এগিয়ে রাখছেন এই আসনে। জ্যোতি? আমিও জামাতকে এগিয়ে রাখছি। মাইনরিটি ভোটের ক্ষেত্রে আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি, দুটো জিনিস অ্যাড করি। একটা রাজীব যেটা বললেন সেটা, যে ভোটারদেরকে তো ইলেকশনের আগের দিন গিয়ে বুঝিয়ে বলতে হবে যেরকম যে আমরা আপনাকে কেন্দ্রে নিয়ে যাব, হ্যাঁ, যেটাকে আর কি আপনার বিদেশে বলে জিওটিভি, মানে গেটিং আউট দ্য ভোট। এটা খালি বাংলাদেশে না, সবখানেই। এবং ওই জিনিসটা তো স্বতন্ত্র প্রার্থীদের জন্য এমনিতেই ডিফিকাল্ট। সো রাজীবের সাথে আমি পুরোপুরি একমত সেটাতে। বাট আরেক মাইনরিটি ভোটারদের ক্ষেত্রে বাংলাদেশের কারেন্ট সার্কামস্ট্যান্সে, মানে এই নির্বাচনে যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে একজন ফর্মাল ধানের শীষ আর আরেকজন বিদ্রোহী ধানের শীষ, মানে ধানের শীষ না কিন্তু উনি বলছে যে উনি আসল বিএনপি, কারা আপনাকে, মানে আপনি মাইনরিটি কমিউনিটি, আপনি আপনার আপনার গ্রাম বা পাড়া বা মহল্লা যেটা আর কি মাইনরিটি এলাকা, এনারা আসলে একটা সিকিউরিটি কনসার্নে ভুগতে পারে যে আমরা যদি ভুল, মানে আমাদের এলাকাটা যদি আপনার যিনি জিতবেন না, মানে যিনি পরাজিত হবেন তার দিকে চলে যায়, এটার একটা ব্যাকলেশ যদি হয়, এই সিকিউরিটি কনসার্নেও অনেক মাইনরিটি ভোটার হয়তো ভোটই দিবেন না। আমরা দেখেছি যে অনেক জায়গাতে মাইনরিটি ভোটারদের জন্য আমরা বলছি যে বিএনপি এটা সেফলি জিতবে, কারণ হচ্ছে যে ওইখানে রেবেল ক্যান্ডিডেট নাই, ফাইটটা পরিষ্কার, এবং সেখানে বিএনপির যিনি ধানের শীষের ক্যান্ডিডেট তিনি পরিষ্কার বলতে পারেন যে আমি ধানের শীষের ক্যান্ডিডেট, আমি আপনাদের সিকিউরিটি দিব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। সো তারা ধানের শীষে ভোট দিচ্ছে। এখানে তো সেটা হবে না। সো ওনারা হয়তো কাউকেই ভোট দিবে না, এবং সেটা যদি না হয় তাহলে পরে তো আপনার 24% প্লাস 20%, 44%, 44% ইন এ থ্রি ওয়ে ফাইট ইজ কমফোর্টেবলি জামাত। আমি একটু এখানে জাম্প ইন করি ফাহিম ভাই। আমরা সম্ভবত আজকে নিউজে দেখেছি যে আর্মি ডিপ্লয়েড আগে থেকে বলা হয়েছে, এবং আগের ইলেকশনের তুলনায় প্রায় 1 লাখ আর্মি এবার ডিপ্লয়েড থাকবে, এবং আমরা আজকে থেকে সামনে আরো দেখতে পারবো এদের একটা মানে মেইন কনসার্ন হবে সংখ্যালঘু জায়গাগুলো স্পেশালি প্রোটেকশন দেওয়া, যাতে সংখ্যালঘু ভোটাররা একদম নিশ্চিন্তে ভরে যেতে পারে। তো আমরা এই জন্য বুঝতে পারি যে ইস্যুটা সবারই মাথায় আছে। ওকে, বাট এখানে তাহলে আরেকটা আমরা কথা হচ্ছে যে আর্মি ডিপ্লয়মেন্ট, এখানে সরি ফাইন, জাস্ট মানে এদের সামনে কথার সাথে এগেইন জাস্ট অ্যাড করি আর কি, যে ইস্যুটা হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ইলেকশনের পরে কতদিন থাকবে সেটা। আমরা কিন্তু হিস্টোরিক্যালি যেটা দেখেছি যে খালি বাংলাদেশে না, এটা আমরা ইন্ডিয়াতেও দেখেছি বা অন্য দেশেও দেখি, যে মাইনরিটি ক্যান্ডিডেট যদি পরাজিত, মানে ভুল প্রার্থীর পক্ষে ভোট দেয় এবং ইলেকশনের ব্যাকলেশটা হয় ইলেকশনের পরে, যে তোমরা তো আমাকে ভোট দাও নাই, এবার মজা বুঝো। সো ওই ভয়টা কিন্তু থেকেই যাচ্ছে। ওকে, দ্যাটস ইট। সো আমিও জামাতকে বলছি। ওকে, তাহলে আপনারা তিনজনই নড়াইল টু জামাতকে দিচ্ছেন। আমি এই আসনে একটু মানে আপনাদের সাথে ডিফার করবো হয়তো। আমি অ্যাটলিস্ট এই আসনে মনে হচ্ছে যে যেহেতু এত সিগনিফিকেন্ট একটা মাইনরিটি ভোট আছে, আমি মনে করছি যে এই আসনে হয়তো যে কোনো একজন ক্যান্ডিডেটকেই তো মাইনরিটিটা বেছে নেবেন। তো আমি এই ক্ষেত্রে মনিরুল ইসলাম, মানে ইন্ডিপেন্ডেন্ট যিনি, আমি মনে করছি যে যেহেতু আসলে ফরিদুজ্জামান উনি আসলে এক সেন্সে বহিরাগত বিএনপি, ওখানে যদিও ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন, তা আমি এই আসনে মনিরুজ্জামানকে এগিয়ে রাখছি। তো তাহলে আমরা তিনজন, আপনারা বলছেন জামাত, আমি বলছি এখানে আমরা মনে হয় মোটামুটি নড়াইলটা কভার করলাম।